নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন। আমি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত। তো দেখো, এখন কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কম্পিটিটিভ এক্সামের মধ্যে কম্পিটিশন এত বেড়ে গেছে যে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদের একটা হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি আর ঠিকঠাক গাইডেন্স লাগবে। ঠিক আছে? তো কিভাবে তোমরা স্ট্র্যাটেজি বানাবে বা কিভাবে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবে, ঠিক আছে? লাগভাগ তোমরা সবাই মোটামুটি জানো। কিন্তু আমি তো বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করছি। তো আমি গভর্নমেন্ট জবের এক্সামও ক্র্যাক করেছি। তো কিভাবে ক্র্যাক করতে হবে, ঠিক আছে? সেই স্ট্র্যাটেজি নিয়েই তোমাদের আজকে বলবো। তো ঠিক আছে? চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, মেইনলি তোমরা যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করো, তো ঠিক আছে, গভর্নমেন্ট জবে তোমাদের কি হবে, যদি তোমরা রেলওয়ের জন্য প্রিপারেশন করো, রেলওয়ের জন্য প্রিপারেশন করো, তাহলে তোমাদের কি চারটে সাবজেক্ট মোটামুটি পড়তে হবে। ঠিক আছে? একটা হয়ে গেল তোমাদের ম্যাথ, রিজনিং, প্লাস তোমাদের কি পড়তে হবে না জিকে পড়তে হবে, প্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। ঠিক আছে? আচ্ছা, গ্রুপ ডির যে এক্সাম হয় সেগুলোর জন্য বা তোমার বলতে গেলে এএলপির যে এক্সাম হয় সেগুলোর জন্য এখানে আর একটা সাবজেক্ট স্পেশালি বড় একটা পার্ট থাকে, সেটা হচ্ছে সায়েন্স। ঠিক আছে? আর এসএসসির এক্সাম যদি করো, প্রিপারেশন করো, তাহলে এসএসসি এক্সামে এই তো সাবজেক্টগুলো যা আছে, এখানে যে সাবজেক্টগুলো আছে সেই এখানে যে সাবজেক্টগুলো আছে তোমাদের, এইগুলো তো সব লাগবেই লাগবে। প্লাস এর সঙ্গে তোমাদের কি লাগবে না, এর সঙ্গে তোমাদের ইংলিশটাও লাগবে। তো ঠিক আছে? আমি কি করাবো তোমাদের, আমি তোমাদের এই যে ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, এই সাবজেক্টগুলো আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? ইংলিশ তোমরা অন্য কোথাও থেকে প্রিপারেশন করবে। ঠিক আছে? কারণ আমিও ইংলিশটা সেরকমভাবে নলেজ নেই বা আমি পড়াতে পারবো না। বাকি সাবজেক্টগুলো আমি তোমাদের পড়াবো। এবার কিভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে, দেখো, রেলওয়ের তোমার এক্সাম যদি দাও বা এসএসসি তোমার এক্সাম যদি দাও, এই যে ম্যাথ প্লাস রিজনিং আছে, ম্যাথ প্লাস রিজনিং এ মোটামুটি তোমার 50 থেকে 60% মার্কস থাকে। 50 থেকে 60% মানে নাম্বারের কোশ্চেন ম্যাথ প্লাস রিজনিং থেকে আসে। তো সাপোজ আমরা যদি ধরে নিই 60 নাম্বারেরই ম্যাথ প্লাস রিজনিং এসছে, ঠিক আছে, 60 নাম্বারের আমরা ধরে নিচ্ছি ম্যাথ প্লাস রিজনিং এর কোশ্চেন এসছে। তো 60-এর মধ্যে যারা সিরিয়াস ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে কি হবে না, তোমার মোটামুটি 50 থেকে 55 নাম্বার, 50 থেকে 55 নাম্বার সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যে 80 থেকে 85% ক্যান্ডিডেট কত পাবে না, 50 থেকে 55 পাবে। তাহলে সবাই পাচ্ছে, তাহলে র্যাঙ্কটা তোমাদের কিভাবে হবে? র্যাঙ্ক করতে গেলে তোমাদের এইখানে করতে হবে, একটা হচ্ছে জিকে, তোমাদের জিকেটা ভালোভাবে করতে হবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে করতে হবে, আর তোমাদের সায়েন্সটাও পড়তে হবে। এই সাবজেক্টগুলো তোমরা যত ভালো করে পড়বে আর এইখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারলে তবেই তোমাদের হচ্ছে র্যাঙ্ক পাবে। ঠিক আছে? তো জিকে আমি কিভাবে তৈরি করেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স না জিকে? দেখো, জিকে বেসিক সিলেবাস শেষ করে নিয়েছিলাম। সিলেবাস শেষ করে নেওয়ার পরে কি করেছিলাম না, প্রিভিয়াস ইয়ার যত আছে সেই প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করেছিলাম, টেস্ট সিরিজ দিতাম, সেই টেস্ট সিরিজের কোশ্চেনগুলো অ্যানালাইজ করতাম। এইভাবে ভাবে হয়েছিল। ঠিক আছে? তো তোমরা কিভাবে আমি এই চ্যানেলে কি করব না, এই যে রিসেন্টলি যে এক্সামগুলো হয়েছে প্রিভিয়াস ইয়ারে, রিসেন্টলি যেমন হচ্ছে এনটিপিসি এর এক্সাম হয়েছে। ঠিক আছে? এখন হচ্ছে গ্রুপ ডির এক্সাম চলছে রেলের, এসএসসি জিডির এক্সাম হয়ে গেছে। ঠিক আছে? এসব এসএসসির এক্সামগুলো হয়ে গেছে। তো এই যে প্রিভিয়াস ইয়ারগুলো এসছে, সেই প্রিভিয়াস ইয়ারগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। এগুলো পার্ট বাই পার্ট হিসাবে করব। যেমন দেখো, প্রত্যেকটা শিফট আছে মানে প্রত্যেকটা পেপার, পার পেপারের কি না, জিকে পোর্শনের মধ্যে যত কোশ্চেন আছে সেই জিকে পেপারের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব। 25টা 30টা যে অ্যান্সার যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো অ্যানালাইসিস করব, ডিটেলস অ্যানালাইসিস করব। ঠিক আছে? যাতে ওই রিলেটেড বা ওই টপিক থেকে কোনো কোশ্চেন দিলে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো। এছাড়াও কি করব, ম্যাথ প্লাস রিজনিং এ কি করব না, এই যেমন এখন আমি এনটিপিসি টা ধরেছি, তো এনটিপিসির পেপারগুলো অ্যানালাইসিস করছি। এনটিপিসির পেপারগুলো অ্যানালাইসিস করার পরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের এবং রিজনের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি করব না, কোশ্চেন সেট বানাবো আলাদা আলাদা, যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন দিয়েছে। ঠিক আছে? তো কোশ্চেনগুলো সেরকম ভাবে করব এবং টপ 5 কোশ্চেন বা টপ 10 কোশ্চেন, এগুলো কোন ধরনের হার্ড কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে সেইগুলো আমরা সলভ করব। ঠিক আছে? সেগুলো কিছুদিন পরে থেকে করবো, আগে আমি পেপারটাকে পুরো অ্যানালাইসিস করে নিই যতগুলো পেপার হয়েছে। আর সেগুলো করার সঙ্গে সঙ্গে আমরা জিকের এই যে প্রত্যেকদিন এরকম ভাবে 25 থেকে 30টা করে কোশ্চেন আমরা করব। ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কি করব না, কারেন্ট অ্যাফেয়ার্স এখন এই যে রিসেন্টলি গ্রুপ ডির এক্সাম হচ্ছে রেলের,
তো তাতে কি করছে না, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে যে পোর্শনটা আছে সেখানে তো তোমাদের 10-15 নাম্বার সামথিং যাই হোক আছে। তো সেইখানে কি করছে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করছে। এর ফলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে করতে হবে। তো আমাদের কি হবে, ডেলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা করে ভিডিও আসবে চ্যানেলে। তো সেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একটু করে দেখতে হবে। এবং কি করবো আমরা, আজকে ধরো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করালাম, পরের দিনে সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, তারপর নতুন কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। এইরকম ভাবে আমরা এগোবো। তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি করতে থাকো আমাদের চ্যানেল থেকে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 70 থেকে 80% তো পারবেই করতে। ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি আসবে। আর আমি কি করবো, এই যে এনটিপিসির এখন এক্সাম হচ্ছে, আমি এনটিপিসি শিফট গুলো অ্যানালাইসিস করছি। একটা করে আমি ভিডিও দেবো কিছুদিন পর পর। তাতে কি করব না, ধরো আমি সাপোজ দিলাম যে একটা ডেটের একটা এক্সাম দিলাম, ওই ডেটে 3টে করে শিফট হয়। তো 3টে শিফটের কম্বাইন্ড যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করেছে সেটার একটা ভিডিও দেবো। সেইখানে কোশ্চেন গুলো দেখে তোমরা বুঝতে পারবে কি কি ধরনের বা কোন লেভেলের কোশ্চেন আসছে। ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা জিকে করব। জিকে কি করব না, এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ছিল 2025-এ, 9/9/2025-এ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড শিফটের শিফট টুর। সেইটা জিকে যে কোশ্চেন গুলো আছে সেইগুলো আমরা অ্যানালাইসিস করবো। ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে না, দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ টু নর্দার্ন স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বলছে কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন দুটি উত্তর পূর্ব রাজ্যের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে। এখানে আমাদের অপশন গুলো আছে, আমাদেরকে এবার দেখো তাহলে কি বলেছে। টপিক অফ ক্যান্সার ইজ অ্যান ইমাজিনারি লাইন ল্যাটিটিউড লোকেটেড অ্যাট 23.5 ডিগ্রি নর্থ নর্থ। ঠিক আছে, দিস লাইন ডিভাইডেড দ্য আর্থ ইন্টু টু পার্ট। একটা হচ্ছে টেরাইট জোন আর একটা হচ্ছে কি টেম্পারেট জোন। ঠিক আছে, তো কর্কটক্রান্তি রেখা হলো 37 ডিগ্রি উত্তরে অবস্থিত অক্ষাংশ কাল্পনিক রেখা। এই রেখাটি পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে উষ্ণমণ্ডল আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক আছে। এবার এই রেখাটা, এই যে ধরো এটা যদি আমার পৃথিবী ধরি, ঠিক আছে, একটা হচ্ছে এখানে হচ্ছে ল্যাটিটিউড আর একটা লঙ্গিটিউড। ঠিক আছে। ল্যাটিটিউড কোনগুলো, যেগুলো এইরকম ভাবে পৃথিবীর চারিদিকে আছে, এগুলো হচ্ছে ল্যাটিটিউড। আর এইরকম ভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে লঙ্গিটিউড। তো এই যে এরকম ভাবে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েটর, এটা হচ্ছে ইকুয়েটর। আর এর 23.5 ডিগ্রি উত্তরে এই দিকটা হচ্ছে উত্তর, এই দিকটা হচ্ছে দক্ষিণ। তো 23.5 ডিগ্রি উত্তরে মানে এইরকম জায়গায়, এরকম জায়গায় যেটা আছে এই যে কর্কট ক্রান্তি রেখাটা, এইটা ভারতের কোনখান কোনখান দিয়ে গেছে। ঠিক আছে, এগুলো ভারতের মধ্যে কি 8টা রাজ্য দিয়ে গেছে। একটা কি আমার না, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে। আমার প্রশ্নতে কি জিজ্ঞাসা করেছে না, কোন দুটি উত্তর পূর্ব রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তো এই রাজ্যগুলোর মধ্যে উত্তর পূর্ব রাজ্য কোন দুটো, একটা হচ্ছে আমার ত্রিপুরা আর একটা হচ্ছে মিজোরাম। তাহলে কোন দুটো রাজ্যের মধ্যে দিয়ে গেছে না, ত্রিপুরা এবং মিজোরাম দিয়ে গেছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যায়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে প্রোভাইডিং ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স ডিউরিং এ ডিজাস্টার ইজ ক্লাসিফাইড আন্ডার হুইচ স্টেজ অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্যোগের সময় যে তাৎক্ষণিক সহায়তা প্রদান দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয়। ঠিক আছে। রিলিফ রেসপন্স না প্রিভেনশন না রিকনস্ট্রাকশন না রিপিটেশন বা প্রিপারেশন, সরি। তো দেখো, এখানে আবার কি বলছে না, প্রোভাইডিং ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স ডিউরিং ডিজাস্টার্স ফেলস আন্ডার রিলিফ রেসপন্স স্টেজ অফ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য 4টে ধাপ আছে। ঠিক আছে। একটা হচ্ছে কি আমার রিলিফ রেসপন্স, 2 নম্বর আমার কি না প্রিভেনশন, আর একটা হচ্ছে রিকনস্ট্রাকশন, আর একটা হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে। তো এবার রিলিফ রেসপন্স কখন করব, দ্য রিলিফ রেসপন্স স্টেজ begins immediately after a disaster strike and continues until the situation is stabilized। মানে এই ত্রাণ প্রতিক্রিয়া পর্যায়টি দুর্যোগ আঘাত হানার পরই, মানে যখনই দুর্যোগটা আমার হবে তারপরেই শুরু হয় কি ত্রাণ প্রতিক্রিয়া, এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ প্রতিক্রিয়া বা রিলিফ রেসপন্সটা চলতে থাকে। ঠিক আছে। এর মধ্যে মেন অবজেক্টিভ বা প্রধান উদ্দেশ্যটা কি 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 হয়, এই ত্রাণ প্রতিক্রিয়া বা রিলিফ রেসপন্সের মধ্যে প্রধান উদ্দেশ্য কি হয়, জীবন বাঁচানো, মানুষের দুর্ভোগ কমানো আর ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদান করা। এর মধ্যে কি কি কাজ হয় না, অনুসন্ধান এবং উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি চিকিৎসা পরিষেবা,
খাবার, বিশুদ্ধ পানি, পোশাক বিতরণ এইসবগুলো হয়। অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি স্যানিটেশন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। ঠিক আছে? তো আমার কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছিল? না, প্রোভাইডিং ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স ডিউরিং এ ডিজাস্টার হওয়ার পর যে ইমিডিয়েট আমরা যে কাজটা করবো সেটা কিসের মধ্যে আসবে? সেটা আমার আসবে না রিলিফ রেসপন্সের মধ্যে। কিসের মধ্যে আসবে? রিলিফ রেসপন্সের মধ্যে। ঠিক আছে? এর যে এবারে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আরো ৩ টে ধাপ আছে সেগুলো কি, কি? না, এক হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে কি অ্যাকশন টেকেন বিফোর এ ডিজাস্টার টু রিডিউস ইটস ইমপ্যাক্ট, মানে দুর্যোগের প্রভাব কমানোর জন্য দুর্যোগের আগে গৃহীত পদক্ষেপ। প্রতিরোধ বা প্রিভেনশন কখন করা হয়? দুর্যোগের আগে। ধরো দুর্যোগ হবে, তার আগে আমরা যে অ্যাকশন গুলো নেবো সেগুলো কিসের আন্ডারে আসবে? না প্রিভেনশনের আন্ডারে। রিকনস্ট্রাকশন কি? না লং টার্ম অ্যাক্টিভিটি ক্যারিড আউট আফটার দ্য ডিজাস্টার রিস্টোর ইট নর্মাল লাইফ, মানে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য দুর্যোগের পরে পরিচালিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মানে ধরো দুর্যোগ হলো, তার ফলে কি হলো? এই যে বাড়িঘর ভেঙে গেল, ব্রিজ ভেঙে গেল, ঠিক আছে? কোনো জায়গায় বন্যায় জল উঠে গেছে। তো সেইসব না ঠিক হওয়া পর্যন্ত বা আগের অবস্থায় না যাওয়া পর্যন্ত যে কাজটা চলতে থাকে সেইটাকে আমরা কি বলি? না রিকনস্ট্রাকশন। আরেকটা কি আছে? প্রিপারেশন বা প্রস্তুতি। বা কি এর পরে যখন দুর্যোগ আসবে তার আগে আমাদের কি করতে হবে? না কোনো নদীতে ধরো বাঁধ নেই। সেই বাঁধ আমাকে ঠিক করতে হবে যাতে বন্যা যখন নদীতে প্রচুর পরিমাণে জল আসবে বন্যার সময়, সেই সময় কি হবে? যাতে জল না চলে আসে বাঁধ ভেঙে। তো এইজন্য তো বাঁধ ঠিকঠাক করে বানাতে হবে, ব্রিজ ঠিকঠাক করে বানাতে হবে। ঠিক আছে? তো সেসবগুলো কিসের মধ্যে আসবে তোমার? না প্রিপারেশন বা প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিফোর ডিজাস্টার অকার। ডিজাস্টার হওয়ার ঘটনার আগে পরিকল্পনা ও প্রশিক্ষণগুলো আসবে আমার প্রিপারেশনের আন্ডারে। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে? না হুইচ অফ দ্য ফলোইং ইজ লোকেটেড ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ইস্টার্ন ঘাট। ঠিক আছে? ইস্টার্ন ঘাটের নর্দার্ন পার্টে কি অবস্থিত? মানে কোন নিচের মধ্যে কোনটি অবস্থিত? নীলগিরি হিলস, দোদাবেতা হিলস আর আনামালাই হিলস। ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না মহেন্দ্রগিরি হিলস। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? মহেন্দ্রগিরি হিলস। ঠিক আছে? দেখা যাক ইস্টার্ন ঘাট। এবার ইস্টার্ন ঘাটটা কি? ইস্টার্ন ঘাট আর ডিসকন্টিনিউয়াস রেঞ্জ অফ হিলস রানিং অ্যালং দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। মানে এই যে যদি এটা ধরো আমাদের ভারত, ঠিক আছে? তো ভারতের এই দিকটা হচ্ছে আমার ইস্টার্ন পার্ট, এই দিকটা ইস্টার্ন পার্ট। তো এই যে কোস্ট মানে হচ্ছে কি, কোস্ট মানে কি সমুদ্র আর ল্যান্ডের যে যে জায়গাটা মেলে সেইটাকে আমরা কোস্ট বলি। তো এই যে এই জায়গাটাতে আছে এই যে কোস্ট লাইনের এদিকে ইস্টার্ন দিকে, তো এটাকে এইখানে আছে আমাদের কি ইস্টার্ন ঘাট, এদিকে আছে আমাদের ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে? বলছে কি ইস্টার্ন ঘাটস আর ডিসকানেক্টেড রেঞ্জ রানিং থ্রু, এগুলো কিসের মধ্যে যাচ্ছে? এটা কোন স্টেটগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে? না এগুলো যাচ্ছে আমার উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পার্টস অফ তেলেঙ্গানা অ্যান্ড তামিলনাড়ু। দে আর ওল্ডার অ্যান্ড লোয়ার দ্যান দ্য ওয়েস্টার্ন ঘাট। এই যে আমার এদিকে ওয়েস্টার্ন ঘাট, এদিকে ওয়েস্টার্ন ঘাট আর এদিকে হচ্ছে আমার ইস্টার্ন ঘাট। যেটা হচ্ছে লোয়ার দ্যান দ্য ওয়েস্টার্ন ঘাট, মানে এর থেকে ওই ওয়েস্টার্ন ঘাটের থেকে ইস্টার্ন ঘাটে কি হয়? আমার নিচু। বাট আর ডিভাইডেড ইন্টু, এবার এই যে ইস্টার্ন ঘাট রয়েছে, ইস্টার্ন ঘাটটা আমার ডিভাইডেড ৩ টে পার্টে ডিভাইডেড করা হয়। ঠিক আছে? একটা হচ্ছে নর্দার্ন পার্ট, একটা সেন্ট্রাল পার্ট আর একটা সাউদার্ন পার্ট। মানে ধরো আমি বলে দিলাম এইখান থেকে এই পার্টটা হচ্ছে আমার নর্দার্ন পার্ট, এইখান থেকে এইখানটা হচ্ছে আমার সেন্ট্রাল পার্ট আর এইখান থেকে এইখানটা হয়ে যাচ্ছে আমার কি সাউদার্ন পার্ট। তো বলছে আমার প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে আমার যে হুইচ অফ দ্য ফলোইং নর্দার্ন পার্ট অফ ইস্টার্ন ঘাট। তাহলে এইটা তো আমার পুরোটা ইস্টার্ন ঘাট, এটা তো আমার পুরোটা ইস্টার্ন ঘাট। তাহলে ইস্টার্ন ঘাটের কোন পার্টে? এই যে নর্দার্ন পার্ট, না হচ্ছে আমার সেন্ট্রাল পার্ট, না সাউদার্ন পার্ট? কোথায় আমার এই উম, অবস্থিত? হুইচ অফ দ্য নর্দার্ন ইস্টার্ন ঘাট হুইচ অফ দ্য ফলোইং লোকেটেড ইন নর্দার্ন। তাহলে এই যে নর্দার্ন পার্টের মধ্যে কোনটা অবস্থিত? নর্দার্ন পার্টের মধ্যে আমার কি অবস্থিত? না মহেন্দ্রগিরি হিলস। ঠিক আছে? এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে মহেন্দ্রগিরি হিলস, এটার লোকেশন কোথায় আছে? না সাউথার্ন উড়িষ্যা, পার্ট অফ নর্দার্ন ইস্টার্ন ঘাট। ঠিক আছে? হাইট কত? ১৫০১ মিটার। সিগনিফিকেন্স কি এটার? না ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটের অন্যতম একটা হাইয়েস্ট পিক, লোকেটেড ইন গজপতি ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা। উড়িষ্যার কোথায় অবস্থিত এটা? না গজপতি ডিস্ট্রিক্ট। এটা কোশ্চেনে কখনো কখনো আসে যে মহেন্দ্রগিরি হিলস কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? না উড়িষ্যা রাজ্যের এটা গজপতি ডিস্ট্রিক্টে অবস্থিত। অ্যাসোসিয়েট উইথ মাইথোলজিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। এরপরে কি আছে? না নীলগিরি হিলস। অ্যান্সার যেখানে আছে নীলগিরি হিলস। আমাদের অপশন আছে, অপশনগুলো সম্বন্ধে এবার আমরা জানবো। এই যে নীলগিরি হিলস, দোদাবেরা হিলস এবং আন্নামালাই হিলস। ঠিক আছে? তো নীলগিরি হিলস কি? লোকেটেড ইন দ্য জাংশন অফ দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। জাংশন অফ দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। এ থেকে এটা আমাদের ভারত হয়। তো এটা তো হয়ে যাচ্ছে আমাদের কি ইস্টার্ন ঘাট, আর এটা আমাদের কি হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন ঘাট। এর জাংশন পয়েন্ট মানে এরকম জায়গাটা, তো এরকম জায়গায় আমার কি অবস্থিত? এই নীলগিরি হিলসটা এরকম জায়গায় আমার অবস্থিত। প্রাইমারি কনসিডার পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট, কিন্তু এটাকে আমরা ধরি কিসের পার্ট?
না, ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটের আমরা এই যে ওয়েস্টার্ন ঘাট আমার এদিকে, তো ওয়েস্টার্ন ঘাটের আমরা পার্ট ধরি। ঠিক আছে? এবারে দোদাবেটা হিলস, দোদাবেটা হিলস কি? The highest peak of the Nilgiri hills lies in নীলগিরি। এই যে নীলগিরি পর্বতমালা আছে, এই যে নীলগিরি হিলস আছে, এই যেখানে নীলগিরি হিলসের সব থেকে হচ্ছে এটা আমরা কি উচ্চতম। ঠিক আছে? দোদাগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এই দোদাবেদা কি নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, পশ্চিমঘাট পর্বতমালার অংশ। ঠিক আছে? এরপর আছে আমার কি আনামালাই পর্বতমালা। এরা কেরালা এবং তামিলনাড়ুতে অবস্থিত। কেরালা এবং তামিলনাড়ু মানে হচ্ছে কেরালা তামিলনাড়ু এরকম জায়গায় অবস্থিত। এটা সম্পূর্ণ পশ্চিমঘাট পর্বতমালার অংশ। ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতমালা মানে এইদিকে আমার পশ্চিমঘাট পর্বতমালা। তো পশ্চিমঘাট পর্বতমালার অংশ। আর এতে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি। ঠিক আছে? তো আন্নামুদি হচ্ছে কি এর সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে? আন্নামালা হিলস এর মধ্যে। এর পরের কোশ্চেনটা যাবো 4 নাম্বার কোশ্চেনে। কি বলছে? হুইচ স্টেট or union territory had the highest urbanization in 2011 as per the census of India data? মানে ভারতের যে সেন্সাস ডেটা আছে সেই অনুযায়ী 2011 সালে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নগরায়ন সব থেকে বেশি ছিল? ঠিক আছে? নগরায়নের হার মানে শহরে কতজন বাস করতো, মানে ধরো 100 জন লোক আছে আমার রাজ্যে, তো রাজ্যের মধ্যে কতজন সেখানে শহরে বাস করছে, সেই পার্সেন্টেজটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে সব থেকে বেশি ছিল? এটা কি অ্যান্সার হয়ে যাবে আমার? না দিল্লি। এটা অ্যান্সার হয়ে যাবে আমার দিল্লি। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী দিল্লি ছিল ভারতের সবচেয়ে নগরায়িত কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কত সংখ্যক ছিল? না মোট জনসংখ্যার দিল্লির জনসংখ্যার 97.5% সে 5% কি শহরে জনসংখ্যা ছিল। ঠিক আছে? এবং এরপর যদি তোমার জিজ্ঞাসা করে সেকেন্ড কোনটা ছিল? না সেকেন্ড ছিল আমার চণ্ডীগড়। এটার কত ছিল? প্রায় 97.25%। 97.25%। ঠিক আছে? তো এই যে 2011 সালে আমাদের সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস সম্বন্ধে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো। কি বলছে? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে কম? তা সবথেকে সাক্ষরতার হার কোথায় কম ছিল? না বিহারে। সেখানে সাক্ষরতার হার কত? 63.82%। ঠিক আছে? 2011 সালের সেন্সাস 2011 সালের সেন্সাস অনুসারে 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সেক্স রেশিও কত ছিল? ভারতের সেক্স রেশিও ছিল প্রত্যেকটা 1000 জন পুরুষের জন্য 940 জন মহিলা। ঠিক আছে? ভারতের মোট জনসংখ্যার তুলনায় মধ্যপ্রদেশের অবস্থান কত? ভারতের যে মোট জনসংখ্যার হিসাবে মানে সবথেকে বেশি কোন রাজ্যে জনসংখ্যা সেই হিসাবে মধ্যপ্রদেশের কোথায় অবস্থান? মধ্যপ্রদেশের অবস্থান ৫ম বৃহত্তম জনবহুল রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত ছিল? একটা আমরা বললাম কি কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে সবথেকে বেশি সংখ্যক মানে হচ্ছে নাগরিক শহুরে ছিল। এবার বলছে ভারতের যত নাগরিক আছে টোটাল তার মধ্যে কত পার্সেন্টেজ লোক শহরে থাকে? তাহলে মোট জনসংখ্যার 31.165% লোক শহরে জনসংখ্যা ছিল। ঠিক আছে? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জনসংখ্যা কত? ভারতের জনসংখ্যা 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই অনুসারে ভারতের জনসংখ্যা কত? না ভারতের জনসংখ্যা দেখো এটা দেখে নেবে। যার মধ্যে হচ্ছে এতজন হচ্ছে পুরুষ বা 51.5% পুরুষ এবং এতজন মহিলা বা 48.5% হচ্ছে মহিলা। ঠিক আছে? এবার কি হচ্ছে 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঘনত্ব বেশি ছিল? জনসংখ্যা ঘনত্ব মানে কি? মানে হচ্ছে প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন করে মানুষ বসবাস করে। তো সবথেকে জনসংখ্যার ঘনত্ব সবথেকে বেশি কোথায় ছিল? না বিহারে ছিল। কত ছিল? না 1102 পার বর্গ কিলোমিটার। মানে পার বর্গ কিলোমিটারে এতজন করে মানুষ থাকে সেখানে। 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম ছিল? সিকিমের জনসংখ্যা সবথেকে কম ছিল কত? 6.71 লাখ। আচ্ছা 2011 সালের সেন্সাস অনুসারে কোন রাজ্যে জনসংখ্যা ঘনত্ব সবথেকে কম? সবচেয়ে জনসংখ্যা ঘনত্ব সবথেকে বেশি আমরা কোথায় বললাম? বিহারে। আর জনসংখ্যা ঘনত্ব সবথেকে কম কোথায়? অরুণাচল প্রদেশে। প্রত্যেক বর্গ কিলোমিটারে 17 জন করে থাকে। আর আমরা বিহারে কতজন করে বললাম? না বিহারে 1102 বা 1102 জন করে প্রত্যেক বর্গ কিলোমিটার থাকে। এজন্য সবথেকে বেশি জনঘনত্ব হচ্ছে বিহারে আর সবথেকে কম কোথায়? না অরুণাচল প্রদেশে। কত? মাত্র 17 জন। ঠিক আছে? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে নগরায়ন সবথেকে বেশি? নগরায়ন সবথেকে বেশি কোথায়? গোয়ায়। সেখানে মোট জনসংখ্যার এত পার্সেন্ট শহরাঞ্চলে বাস করে। 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74%। ঠিক আছে? তারপরে কি বলেছে আমার? কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম? মানে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম কোথায়? নাগাল্যান্ড। তারপরে কি সবথেকে ঘনবসতিপূর্ণ রাজ্যের নাম কি? বিহার। তারপরে কি বলেছে? বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? না ভিল। কোন উপজাতি গোষ্ঠীগুলো হচ্ছে
সব থেকে বেশি পরিমাণে আছে। ভিল, এটি হলো সব থেকে জনবহুল উপজাতি, যার মোট জনসংখ্যা প্রায় এত, বা মোট মোট উপজাতি জনসংখ্যার যত উপজাতি জনসংখ্যা আছে তার 37.7% হচ্ছে কি ভিল ট্রাইব। ঠিক আছে? কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সব থেকে কম, মানে সেক্স রেশিও সব থেকে কম, মানে এখানে হচ্ছে হরিয়ানায়, হরিয়ানায় হচ্ছে সেক্স রেশিও সব থেকে কম। প্রত্যেক 1000 জন পুরুষ পেছু 877 জন, ঠিক আছে, মহিলা। আর আমাদের অল ওভার ইন্ডিয়ার কত ছিল, 1000 জন পেছু সামথিং 940 জন মহিলা ছিল। আচ্ছা, অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা কোনটি? সব থেকে বেশি ভাষা বলে, এটা প্রথম হচ্ছে হিন্দি, সব থেকে বেশি মানুষ বলে। আর সেকেন্ড আমার কি ছিল, সেকেন্ড সর্বাধিক ছিল হচ্ছে বাংলা ভাষা। তারা বলছে কোন রাজ্যে বাঘের সংখ্যা সব থেকে বেশি, এবং মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সব থেকে বেশি, যা প্রায় 526। এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? মহারাষ্ট্র। দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা? মহারাষ্ট্র। আর প্রথম কি? ইউপি ও উত্তরপ্রদেশ। আদমশুমারি কমিশনার কে? তা হচ্ছে 2011 সালে যে সেন্সাস হয়েছিল তার কমিশনার কে ছিল? হচ্ছে CM চন্দ্রমৌলি। 2011 সালে ভারতীয় আদমশুমারির জন্য ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার ছিলেন কে? না CS চন্দ্রমৌলি। ঠিক আছে, এবার আমাদের নেক্সট কোশ্চেনে যাব। 5 নাম্বার কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ক্যান হেল্প ইউ নট টু ক্রিয়েট এ ফাইল, মানে এর মধ্যে যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে কোনটা আমাদের ফাইল তৈরি করতে সাহায্য করতে পারে না? পেন্ট, এখানে আমরা ফাইল করতে পারবো, ফটো, এখানে হচ্ছে ফটো এডিট করতে পারবো, কোনো কিছু আঁকতে পারবো, এসব করতে পারবো পেন্টাতে, এখানে আমরা ফাইল তৈরি করতে পারবো, নোটপ্যাডে আমরা কোনো কিছু লিখবো, ঠিক আছে, সেখানেও আমরা ফাইল তৈরি করতে পারবো, MS ওয়ার্ডে কাজ করতে পারবো, ঠিক আছে, সেখানে আমরা লেটার টাইপ করতে পারবো বা ডকুমেন্টস বানাতে পারবো, সেখানেও আমরা ফাইল তৈরি করতে পারবো। কিন্তু উইন্ডোজ এক্সপ্লোরারে আমরা কি কোনো ফাইল তৈরি করতে পারবো না। কেন কি? উইন্ডোজ এক্সপ্লোরার কি একটা, এটা হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার। এই দেখো, উইন্ডোজ এক্সপ্লোরার বা যা ফাইল এক্সপ্লোরার নামে পরিচিত একটি ফাইল ম্যানেজমেন্ট ইউটিলিটি কোনো কমেন্ট তৈরির অ্যাপ্লিকেশন নয়। এটি প্রাথমিক কাজ হলো ব্রাউজ করা বা পরিচালনা করা, কপি করা, সরানো, মুছে ফেলা, পুনর্নামকরণ করা এবং বিদ্যমান ফাইল এবং যে ফাইলটি আছে এবং ফোল্ডারগুলোকে সংগঠিত করা। কোনো ফাইলের মধ্যে যেমন টেক্সট বা ছবি কন্টেন্ট তৈরি করা নয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকশনটা কি, উইন্ডোজ এক্সপ্লোরার। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এর পরের কোশ্চেনটা কি বলেছে? দ্য ইন্টারনাল এনার্জি অফ গ্যাস ইজ দ্য, কি হয়ে যাবে, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি হলো কি? অপশনগুলো কি কি আছে? গ্যাসের আভ্যন্তরীণ শক্তি হলো অনলি পোটেনশিয়াল এনার্জি অফ ইটস মলিকিউল, গ্যাসের মধ্যে যে গ্যাসের মলিকিউল আছে সেইগুলোর পোটেনশিয়াল এনার্জি ইন when the box is at rest, বক্সে যখন রেস্টে আছে বা তখন স্থির আছে তখন তার অণুগুলির কেবলমাত্র বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, না সাম অফ রোটেশনাল ভাইব্রেশন অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ ইটস মলিকিউল when the box is rest, না হচ্ছে সাম অফ kinetic and potential energy of its molecule when the box is at rest, the sum of transitional, rotational and vibrational energy of its molecule when the box is at rest। তো যে গ্যাসের ইন্টারনাল এনার্জি কি হয়ে যাবে না, আমার এখানে অ্যান্সার হয়ে যাবে দ্য সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ ইটস মলিকিউল when the box is at rest। ঠিক আছে, কি বলছে? দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস ইজ সাম অফ ইটস কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিস অফ ইটস মলিকিউলস ফর অ্যান আইডিয়াল গ্যাস। একটা আইডিয়াল বা আদর্শ গ্যাসের জন্য কি হবে? হুইচ হ্যাজ নো ইন্টারমলিকুলার ফোর্স। একটা আদর্শ গ্যাসে কি থাকবে না? নো ইন্টারমলিকুলার ফোর্স। দ্য ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে যদি বলে আমার এখানে আদর্শ গ্যাস, এখানে কি বলেছে, এখানে দেখো আমার প্রশ্নতে কি বলেছে, দ্য ইন্টারনাল অফ গ্যাস, নর্মাল গ্যাস বলেছে। নর্মাল গ্যাস মানে কি? এটা হয়ে যাবে আমার না বাস্তব গ্যাস, ঠিক আছে। আর যদি আদর্শ গ্যাস বলতো বা আইডিয়াল গ্যাস, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যেত না, ইন্টারনাল এনার্জি সমান কি হয়ে যাবে তোমার, না এই যে বলতে গেলো ফ্রাইডে গ্যাস হুইচ হ্যাজ নো ইন্টারমলিকুলার ফোর্স, দ্য ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু ট্রু কাইনেটিক এনার্জি, তাহলে সমান কাইনেটিক এনার্জি হয়ে যাবে। আর আমার বাস্তব গ্যাসের জন্য কি হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, dependent on temperature, because the kinetic energy of gas molecules is directly proportional to the temperature, the internal energy of an ideal gas is a function of temperature only। ঠিক আছে, বাংলাটা তোমরা পড়ে নেবে। এবার কি বলছে দেখো, তারপরে কোশ্চেনটা, what three part economic strategy define India's policy change in 90s। বলছে 1990-এর দশকে ভারতের নীতিগত পরিবর্তনগুলিকে কোন 3 অংশের অর্থনৈতিক কৌশলে সংজ্ঞায়িত করা হয়েছিল? ঠিক আছে, কি কি আছে অপশন আমার এখানে? না লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, না আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড রেগুলেশন অ্যান্ড হচ্ছে এগুলো আছে। তো আমার এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমার লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ঠিক আছে,
কি বলেছে? দ্য ইকোনমিক পলিসি চেঞ্জ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন 1991। তাহলে ইকোনমিক যে পলিসি চেঞ্জ সেটা কত সালে আমার এসেছিল না 1991 সালে এসেছিল। ইট রেসপন্স টু এ সেভার ফিনান্সিয়াল ক্রাইসিস। এই সময় যে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এইটা এসেছিল। নোন অ্যাজ দ্য, এটাকে বলা হয় কি দ্য নিউ ইকোনমিক পলিসি বা এনইপি, ওয়ার বিল্ড ইন দ্য থ্রি কোর পিলার্স। তিনটে কোর পিলার্স ছিল, যার মধ্যে কি ছিল না লিবারাইজেশন। আমার কি কি ছিল? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর কি গ্লোবালাইজেশন। কারেক্টিভলি রেফার্ড অ্যাজ দ্য এলপিজি মডেল। তাহলে যদি বলে এলপিজি মডেল কি কি হবে? এলপিজি মডেলে এল হচ্ছে লিবারাইজেশন, পি হচ্ছে আমার প্রাইভেটাইজেশন, আর জি হচ্ছে আমার কি না গ্লোবালাইজেশন। এটা কত সালে এসেছিল? 1991 সালে এসেছিল। Liberalization কি? This involves the relaxation of government regulation and restrictions to encourage private enterprise and efficiency। তাই এই যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেইগুলোকে কি আরো ছুট দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে কি গভর্নমেন্ট আরো রিল্যাক্স, মানে যে নীতি আছে সরকারের কোনো কোম্পানি শুরু করতে গেলে সেই সব ব্যাপারে অনেক কি ছুট দিয়েছিল বা রেস্ট্রিকশন গুলোকে হাটিয়েছিল। প্রাইভেটাইজেশন বা গভর্নমেন্ট যে এন্টিটি গুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে কি প্রাইভেটাইজ করা শুরু করে দিল বা বেসরকারিকরণ করা শুরু করে দিয়েছিল। গ্লোবালাইজেশন কি করেছিল না বিশ্বায়ন, বাণিজ্য বাধা হ্রাস, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এফডিআই উৎসাহিত করা এবং পণ্য পরিষেবা প্রযুক্তি আন্তর্জাতিক প্রভাবকে অনুমোদন দেওয়া এইসব করেছিল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেবো। বলছে হুইচ লিগাল অথরিটি গিভ স্ট্যাটুটারি স্ট্যাটাস টু লোক আদালত ইন ইন্ডিয়া। তো লোক আদালতকে স্ট্যাটুটারি স্ট্যাটাস দিয়েছিল কে? না এটা কি হয়ে যাবে? দ্য লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট। দ্য লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট, এই লোক আদালত কিসের মাধ্যমে এসেছিল না দ্য লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্টের মাধ্যমে এসেছিল। লোক আদালত or people's court is an alternative dispute resolution system in India for settling legal disputes through compromise and mutual consent operation, both the cases pending in court and for those at a pre-litigation stage যেসবগুলো আছে সেগুলোর জন্য it provide a fast, inexpensive and fair way to resolve matters like civil matters, matrimonial matters, property matters and compoundable criminal cases। ঠিক আছে, দ্য লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987। লিগাল সার্ভিস অথরিটি কত সালে এসেছিল না 1927 সালে এসেছিল। দিস অ্যাক্ট প্রোভাইড এ স্ট্যাটুটরি স্ট্যাটাস টু লোক আদালত ইন ইন্ডিয়া। দেখি আইনগত সেবা কর্তৃপক্ষ আইন 1987, এই আইন ভারতের লোক আদালতগুলিকে আইনগত মর্যাদা প্রদান করে। ভারতের লোক আদালত যেগুলো রয়েছে লোক আদালতগুলোকে কি করে? লোক আদালতগুলোকে আইনগত মর্যাদা প্রদান করে ও তাদের রায়কে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করে তোলে এবং দ্রুত সস্তা ন্যায় বিচার প্রদানের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠান করে। লিগাল সার্ভিস অথরিটি অফ 1987 এইটা হচ্ছে এমন একটি আইন যা লোক আদালতগুলি তাদের আইনি মর্যাদা এবং কাজ করার ক্ষমতা প্রদান করে। ঠিক আছে, আইনগত মর্যাদা এই আইনটি নিশ্চিত করে যে লোক আদালত কর্তৃক প্রদত্ত রায়গুলি জড়িত সকল পক্ষের জন্য চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে বিবেচিত হয় এবং সেগুলিকে একটি দেওয়ানি আদালতের ডিক্রি হিসাবে বিবেচনা করা হয়। তো চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার ইজ প্রিডমিনেন্টলি ফাউন্ড ইন নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, তো বলছে কোন ধরনের টেম্পল আর্কিটেকচার আমাদের নর্থার্ন ইন্ডিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ঠিক অ্যান্সার কি হয়ে যাবে না নাগারা স্টাইল, মানে এরকম ধরনের আমার আর্কিটেকচার পাওয়া যায় নর্থার্ন ইন্ডিয়াতে। ঠিক আছে, Tiki Nagara style is a prominent form of Hindu temple architecture found in northern India, characterized by its কি curvilinear tower known as Shikhara. These temples are typically built on raised stone platform and usually lack the elaborate boundary walls of massive gateway. So that's characteristics of the southern style. ঠিক আছে, এরপর আমার কি কি অপশন আছে? দ্রাবিড় স্টাইল, বোর্গ অ্যান্ড ভিজারা। দ্রাবিড়িয়ান স্টাইল কি আর্কিটেকচার যে স্টাইল প্রিডমিনেন্টলি ফাউন্ড ইন সাউথার্ন ইন্ডিয়া, এই ধরনের হয়। তো সাউথার্ন ইন্ডিয়াতে কোন ধরনের পাওয়া যায় না দ্রাবিড়িয়ান স্টাইল, আর হচ্ছে আমার নাগারা স্টাইল পাওয়া যায় নর্থার্ন ইন্ডিয়াতে, নর্দার্ন নাগারা, আর দ্রাবিড়িয়ান হচ্ছে আমার সাউথার্ন ইন্ডিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, আর বোর্গ টাইপ হচ্ছে ইউরোপিয়ান স্টাইল আর্কিটেকচার। ঠিক আছে, এগুলো আছে ভিসারা টাইপ আর্কিটেকচার কনসিডার দ্য হাইব্রিড স্টাইল দ্যাট originated in Deccan region, সেন্টার ইন্ডিয়া, কম্বাইনিং এলিমেন্টস অফ বোথ নাগারা অ্যান্ড দ্রাবিড়িয়ান। এই নাগারা দ্রাবিড়িয়ান একসঙ্গে মিলিয়ে যে ধরনের শিল্পকলা হয় সেগুলো হচ্ছে ভিসারা স্টাইল। ঠিক আছে, পরে কোশ্চেন দেখা যাক কি বলেছে।
Why is infrastructure referred to as the wheels of the economic growth? ইকোনমিক গ্রোথের হুইল বা চাকা কেন বলা হয় ইনফ্রাস্ট্রাকচারকে? কেন বলা হয়? এখানে অপশনগুলো কি কি আছে? না, অপশনগুলো আছে আমার এখানে, ইটস পার্টস অফ দ্য ইন্টারনাল ট্রেড, এটি আন্তর্জাতিক বাণিজ্যের অংশ। ইট সাপোর্টস দ্য কারেন্সি কারেন্সি সার্কুলেশন, এটি মুদ্রা সঞ্চালনকে সমর্থন করে। ইট এনেবলস ডেলিভারি অফ গুডস, সার্ভিস অ্যান্ড অ্যাক্সেস, এটি পণ্য পরিষেবা এবং অ্যাক্সেস সরবরাহে সক্ষম করে। এটি মুদ্রাস্ফীতি স্থিতিশীল করতে সহায়তা করে। তাহলে আমার ইনফ্রাস্ট্রাকচারকে আমার চাকা বলা হয় কেন? ইকোনমিক গ্রোথের চাকা বলা হয় কারণ এটি কি হয়? এটি আমার পণ্য পরিষেবা এবং অ্যাক্সেস সরবরাহ করতে সক্ষম হয়। অপশন হয়ে যাবে, রাইট অ্যান্সার যাবে 3। ইট এনেবলস ডেলিভারি অফ গুডস, সার্ভিস অ্যান্ড অ্যাক্সেস। ঠিক আছে? এবার দেখে নাও, ইনফ্রাস্ট্রাকচার ইজ কল্ড হুইলস অফ দ্য ইকোনমিক গ্রোথ বিকজ ইট অ্যালাউ দ্য ইকোনমি টু মুভ by facilitating essential activities is these includes অবকাঠামো, যেমন হচ্ছে কি মুভিং র মেটেরিয়ালস টু ফ্যাক্টরি অ্যান্ড ফিনিশ গুডস টু মার্কেট। ঠিক আছে, প্রোভাইডিং নেসেসারি সার্ভিস লাইক কমিউনিকেশন অ্যান্ড এনার্জি ফর বিজনেস, গিভিং পিপল অ্যাক্সেস টু এসেন্সিয়াল সার্ভিসেস অ্যান্ড জব অপরচুনিটিস হুইচ বুস্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, পরের কোশ্চেন কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্টিভ প্রিন্সিপাল রিফ্লেক্টস গান্ধিয়ান আইডিওলজি? তো গান্ধীজির যে আদর্শগুলি ছিল তার মধ্যে আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলো রয়েছে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কনস্টিটিউশনে, তার মধ্যে গান্ধীর যে নীতি আদর্শগুলো আছে, গান্ধীর যে আদর্শ, সেগুলো কোনটা প্রতিফলন করে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজের জন্য সমান অধিকার, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সংগঠন, অভিন্ন দেওয়ানি আইন, ইউনিফর্ম সিভিল কোড, আর হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। ঠিক আছে, তো আমাদের ঠিক অ্যান্সার কি হয়ে যাবে? না, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। দেখো, the directive principle of state policy that reflects Gandhian ideology is organization of village panchayat as আর্টিকেল 40। এটা কোথায় আছে? না, আর্টিকেল 40-তে আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের। মহাত্মা গান্ধী অ্যাডভোকেট ফর গ্রাম স্বরাজ or village self rule, believing that empowering village as unit of self governance was essential for the India's democracy and development। ঠিক আছে, কি বলেছে? মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ বা গ্রামের স্বশাসনের পক্ষে ছিলেন, বিশ্বাস করতেন যে ভারতের গণতন্ত্র এবং উন্নয়নের জন্য গ্রামগুলিকে স্বশাসনের একক হিসেবে ক্ষমতায়ন করা অপরিহার্য। বলছে ডিপিএসপি কি? ডিপিএসপি রিফার্স টু দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এ সেট অফ গাইডিং প্রিন্সিপালস। এগুলো কার্যকরী না, মানে এগুলো যে রাজ্যকে এনফোর্স করতে হবে, যেমন আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে বা মৌলিক ফান্ডামেন্টাল রাইটগুলোকে কি, মানে সেগুলো প্রত্যেকটা নাগরিকের অধিকার, কিন্তু এগুলো অধিকার নয়। কিন্তু ডিপিএসপি গুলোকে রাখা কি জন্য হয়েছে? যাতে আইন শৃঙ্খলা যখন তৈরি করা হবে এগুলো মাথায় রেখে যাতে করে। ঠিক আছে, তো কি বলেছে? না, এগুলো হচ্ছে ডিপিএসপি বলতে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলিকে বোঝায়, যা সংবিধানের চতুর্থ অংশ অন্তর্ভুক্ত ভারতীয় সরকারের জন্য নির্দেশিকা নীতিগুলোর একটি সেট। এই নীতিগুলো যদিও আদালতে আইনত প্রয়োগযোগ্য নয়, দেশের শাসন ব্যবস্থায় মৌলিক বলে বিবেচিত হয় এবং নীতি ও আইন প্রণয়নের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক কল্যাণ এবং নাগরিকদের কল্যাণে উন্নীত করে। এটি কল্যাণমূলক রাষ্ট্র সংগঠনের লক্ষ্য রাখে। ঠিক আছে, এটা এই ডিপিএসপি কোথা থেকে আমাদের ইন্সপায়ার হয়েছে? ইন্সপায়ার বাই আইরিশ কনস্টিটিউশন। আইরিশ কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে। আর্টিকেল 36 থেকে 51 আমাদের কনস্টিটিউশনের 36 থেকে 51 ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইগুলো হচ্ছে ডিপিএসপি। এরপরে হচ্ছে আমাদের দেখো ওখানে আছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা কত নম্বর আর্টিকেল? না, আর্টিকেল 39D। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 44। এগুলো সব কোশ্চেনগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে। ঠিক আছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারির আলাদা হওয়া, এটা কোন আর্টিকেল? আর্টিকেল 50। ঠিক আছে, পরের কোশ্চেন, রাজেন্দ্র চোলা ওয়ান ইজ নোন ফর হিজ নোবেল এক্সপেডিশন অন দ্য রিভিভড শ্রী বিজয় এম্পায়ার অফ। রাজেন্দ্র চোল কোন দেশের পুনরুজ্জীবিত শ্রী বিজয় সাম্রাজ্যে তার নৌ অভিযানের জন্য পরিচিত? ঠিক আছে, তাহলে এটা আমার অপশন, এটা ঠিক অ্যান্সার কি হয়ে যাবে? না, ইন্দোনেশিয়া। এটা অ্যান্সার কি হয়ে যাবে? ইন্দোনেশিয়া। রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল প্রথম তার নৌ অভিযানের জন্য ইন্দোনেশিয়ার পুনরুজ্জীবিত শ্রী বিজয় সাম্রাজ্যের জন্য পরিচিত। তার এই অভিযানটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল এবং এটি নৌবাহিনীর শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে,
পরের কোশ্চেন দেখবো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস লিড টু দ্য ডিভিশন অফ দ্য ইন্ডিয়াস ন্যাশনাল কংগ্রেস ইন্টু মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট ইন 1907। মানে এই যেখানে সুরাট সেশন আছে, অ্যারাইভাল অফ সাইমন কমিশন আছে, পার্টিশন অফ বেঙ্গল আছে, ঠিক আছে, ফরমেশন অফ মুসলিম লীগ আছে। তো এর মধ্যে কোনটা জন্য কোন কোন সময়ে কোন ইভেন্টে ইন্ডিয়ান যে ন্যাশনাল জাতীয় কংগ্রেস আছে সেটি দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, মডারেট এবং এক্সট্রিমিস্ট, 1907 সালে। ঠিক আছে, তো আমার অ্যান্সার কি হয়ে যাবে এখানে, সুরাট সেশন। ঠিক আছে, সুরাট সেশন অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ অলসো স্প্লিট ইন্টু টু ডিফারেন্ট গ্রুপস কল্ড মডারেট অ্যান্ড রেডিক্যাল। মডারেট রেডিক্যালস, বিকজ মডারেট ওয়ান্স, মডারেটরা কি চাইতো বা নরমপন্থীরা এরা চাইতো এগেনস্ট দ্য ব্রিটিশ পিসফুলি, মানে ব্রিটিশদের এখানে পিসফুলি শান্তিপূর্ণভাবে এরা র্যালি ফ্যালি এসব করতো। আর র্যাডিক্যালস ওয়ান্টস টু গো এগেনস্ট দ্য ব্রিটিশ ভায়োলেন্টলি। ঠিক আছে, বাট দ্য এম অফ বোথ, দুজনাকারই মানে মেন ইয়ে ছিল কি না, ব্রিটিশ এম্পায়ার ফ্রম ইন্ডিয়া, মানে ব্রিটিশ এম্পায়ার থেকে ভারতকে আলাদা করা। ঠিক আছে, এবার মডারেট লিডার্স ডিউরিং সুরাট স্প্লিট ইনক্লুড গোপাল কৃষ্ণ গোখলে। এবার সুরাট স্প্লিট যখন হয় 1907 সালে, তখন লিডার কারা কারা ছিল, সুরাট স্প্লিটের সময় লিডার ছিল গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর দাদাভাই নরজি। আর মডারেট লিডার এরা কি নাম, মডারেট লিডার, এরা কি আমার নাম, মডারেট লিডার, এরা হচ্ছে মডারেট লিডার। আর এক্সট্রিমিস্ট লিডার কারা ছিল, এক্সট্রিমিস্ট লিডার ছিল আমার সুরাট সময়, যেমন হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অফেন রেফার্ড অ্যাজ লালবাল পাল, এদের লালবাল পালও বলা হয়, এবং অরবিন্দ ঘোষ। ঠিক আছে, এবার ইভেন্টগুলো দেখে নেওয়া যাক। ইন November 27 এবার তারপরের অপশনে কি বলেছে আমার, যে অপশনে কি বলেছে না, অ্যারাইভিং অফ সাইমন কমিশন। ঠিক আছে, সাইমন কমিশন কি, 1927 সাইমন কমিশন এসেছিল, আন্ডার স্যার জন সাইমন was appointed by the British government on February 3, 1928. The commission arrived British India to, এটা কি জন্য এসেছিল, টু স্টাডি দ্য কনস্টিটিউশনাল চেঞ্জ ইন দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট প্রফেশন অফ দ্য ব্রিটেন। ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গল কবে হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গল 1905 সালে হয়েছিল। ঠিক আছে, বা ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল বলা হয়। যা এবার এটা কি জন্য রদ করা হয়েছিল, 1905 সালে বঙ্গভঙ্গ হয়, যা প্রথম বঙ্গভঙ্গ নামে পরিচিত। এটি ব্রিটিশ ভারতের বঙ্গ প্রেসিডেন্সির একটি আঞ্চলিক পুনর্গঠন, যা ব্রিটিশ রাজ কর্তৃপক্ষ দ্বারা বাস্তবায়িত হয়েছিল। এই পুনর্গঠন মূলত মুসলিম পূর্বাঞ্চলকে, মূলত হিন্দু মানে মুসলিম পপুলেটেড যে এরিয়াগুলো ছিল সেগুলো থেকে হিন্দু পপুলেটেড এরিয়াগুলোকে মানে আলাদা করার জন্য। ঠিক আছে, যেটা কে করেছিল, লর্ড কার্জন, দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, সেই সময় লর্ড কার্জন ছিল ইন্ডিয়ার ভাইসরয়, অ্যানাউন্স দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন July 20, 1905। ঠিক আছে, দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905 ওয়াজ ড্রাইভেন বাই টু মেন রিজনস। এটা দুটো মূলত কারণে হয়েছিল। একটা কি কারণ, এটা ছিল ব্রিটিশ প্রশাসনের বিশাল ভূখণ্ডের জন্য প্রশাসনিক দক্ষতার দাবি, এবং ক্রমবর্ধমান এই যে জাতীয়তাবাদী এই যে অ্যাটাক ফ্যাটাকগুলো হওয়া শুরু হয়েছিল, তার জন্য কি কোনো জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য এই পার্টিশনটা করার ওদের উদ্দেশ্য ছিল ব্রিটিশের। পারহ্যাপস দ্য মেজর রিজনস ফর দ্য রিভার্সাল, কিন্তু এটাকে রিভার্সাল বা যে বয়কট করা হয়েছিল বা বন্ধ করা হয়েছিল কিসের জন্য না, সেই সময়তে রাজা হচ্ছে জর্জ, সেই সময় হচ্ছে রাজা জর্জের যে ভারতে আসছিল, সেই জন্য এটাকে বয়কট করা হয়েছিল। এর ফলে হিন্দুরা সেই সময় কি ধুমকি দিচ্ছিল বয়কটের, এই যে রাজা জর্জের ভারতে আসাটাকে বয়কট করবে বলে হিন্দুরা হুমকি দিচ্ছিল, সেই জন্যে এই বঙ্গভঙ্গকে সেই সময় রদ করা হয়েছিল। এরপর হচ্ছে মুসলিম লীগ, ফরমেশন অফ মুসলিম লীগ। ফরমেশন অফ মুসলিম লীগ কি হয়েছিল না, পার্টিশন অফ বেঙ্গল অকার্স, পার্টিশন অফ বেঙ্গল যখন অকার্স হয়, ঠিক আছে, তো কংগ্রেস এই সময় প্রোটেস্ট করেছিল যে না করা যাবে না। তো সেই সময়তে কি হয়, মুসলিম ফিলস দ্য নিড ফর এ সেপারেট পলিটিক্যাল ভয়েস। সেই সময় তারা কি মনে করেছিল না, মুসলিমদের জন্য একটা আলাদা ভয়েস লাগবে। ঠিক আছে, তো সিমলা, এবারে এগুলো কি কি স্টেপ হয়েছিল সেগুলো আমরা দেখবো। সিমলা ডেপুটেশন, আগা খাঁ থ্রি লিডস 35 লিডার্স টু মিট ভাইসরয় লর্ড মিন্টো। মানে হচ্ছে আগা খাঁ থ্রি 35 জন লিডারকে নিয়ে, মানে মুসলিম লিডারদের নিয়ে ভাইসরয় মিন্টোর সঙ্গে মেলে, এবং দে ডিমান্ড সেপারেট ইলেক্টোরেট, এবং তারা কি পৃথক নির্বাচনী এলাকা দাবি করে মুসলিমদের জন্য। এবার এটা প্রপোজাল করা হয়েছিল 1906 নবাব সেলিমুল্লাহ অফ ঢাকা। ঠিক আছে, সার্কুলেটেড স্কেচ ফর নিউ মুসলিম পলিটিক্যাল অর্গানাইজেশন, দ্য ফাউন্ডেশন, 13 ডিসেম্বর 1906, মিটিং এট শাহবাগ ঢাকা শাহবাগে, রেজলিউশন মুভড বাই সেলিমুল্লাহ, সাপোর্টেড বাই মহসিন উল মুলক, দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ইজ বর্ন। ঠিক আছে, এইখানে
এবার হচ্ছে এটা কনস্টিটিউশন, দ্য গ্রিন বুক অফ দ্য কনস্টিটিউশন ইজ ফেমড আগা খা থ্রি ইজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য করাচি সেশন। তাহলে মুসলিম লীগের ফার্স্ট মানে প্রেসিডেন্ট কে ছিল? না আগা খা থ্রি। আর এটা ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? না করাচিতে, এখন যেটা পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, আর এদের কনস্টিটিউশন বুকটার নাম কি? না গ্রিন বুক। ঠিক আছে, তো পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে? হুইচ ফরেন রুলার ইনভেটেড ইন্ডিয়া ইন 1739 লিডিং টু দ্য ম্যাসেকার অফ দিল্লি অ্যান্ড ফার্দার ওয়েকেনিং দ্য মুঘল এম্পায়ার। 1739 সালে কোন বিদেশি শাসক ভারত আক্রমণ করেছিল, যার ফলে দিল্লিতে গণহত্যা সংঘটিত হয় এবং মুঘল সাম্রাজ্য আরো দুর্বল হয়ে পড়ে? এটা কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমার নাদির শাহ। ঠিক আছে, নাদির শাহ, দ্য রুলার অফ পার্সিয়া অ্যান্ড ফাউন্ডার অফ দ্য আসফারিদ ডেনেস্টি ইন 1739 সালে হি ডিসাইডেড টু ডিফিট মুঘল আর্মি অ্যাট দ্য ব্যাটেল অফ কার্নাল। ঠিক আছে, তো ব্যাটেল অফ কার্নালে ভেবেছিল যে হারাবে মুঘল আর্মিকে। সাবসিকুয়েন্টলি মার্চ টু দিল্লি, তারপরে এখান থেকে দিল্লি আসে। ঠিক আছে, এবার দেখে নেবে। এরপর অপশন আছে আমার শেরশাহ কে ছিল? ওয়াজ এ আফগান রুলার হু এস্টাবলিশ দ্য সুরি এম্পায়ার ইন নর্থ ইন্ডিয়া ডিউরিং দ্য 16th century, প্রাইমারিলি নোন ফর ডিফিটিং। এটা সুরশাহ কি জন্য ফেমাস? না এ মুঘল এম্পায়ার হুমায়ুনকে হারিয়েছিল। দিস ইজ অকার্স বিগান ইন 1739। ঠিক আছে, আহমেদ শাহ আবদালি এ ছিল অলসো নোন অ্যাজ আহমেদ শাহ দুরানি, ওয়াজ এ সাকসেসর অফ নাদির শাহ। নাদির শাহ সাকসেসর ছিল। হু ইনভেডেড ইন্ডিয়া মাল্টিপল টাইমস, ভারতকে বহুবার আক্রমণ করেছিল 1748 থেকে 1767 সালের মধ্যে। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে নোটেবল ক্যাম্পেন, উল্লেখযোগ্য অভিযান কি ছিল? থার্ড ব্যাটেল অফ পানিপত ইন 1761। তার থার্ড ব্যাটেল অফ পানিপত কখন হয়েছিল? 1761। বাট হি ওয়াজ নট দ্য রুলার হু ইনভেডেড ইন 1739। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে? হুইচ কনস্টিটিউশনাল বডি ইজ এম্পাওয়ার্ড টু adjudicate legal dispute between the central and one or more state in India? কোন সাংবিধানিক সংস্থা কেন্দ্র এবং ভারতের এক বা একাধিক রাজ্যের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা রাখে? মানে কেন্দ্রের সঙ্গে যদি ভারতের একটা রাজ্য বা একাধিক রাজ্যের কেন্দ্রের সঙ্গে কোনো ঝামেলা হয়, সেটাকে ঠিক করা বা নিষ্পত্তি করা ক্ষমতা কে প্রদান করে? এটা হয়ে যাবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অপশন 1, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য কনস্টিটিউশনাল বডি empowered to adjudicate legal dispute between the center and one more state of India is Supreme Court. According to, এবার সুপ্রিম কোর্ট এটা করতে পারে কিসের ভিত্তিতে? না অ্যাকর্ডিং টু আর্টিকেল 131। আর্টিকেল 131 এর ভিত্তিতে এইটা করতে পারে আমার সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এবার যে জাস্টিস সূর্যকান্ত হচ্ছে এখনকার চিফ জাস্টিস, 53rd চিফ জাস্টিস। আর্টিকেল 124 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এস্টাবলিশ অ্যান্ড আউটলাইন দ্য কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের এস্টাবলিশড এগুলো আছে কত? আর্টিকেল 124-এ। আর্টিকেল 124 টু 147 আর পার্ট 4 ভারতের কনস্টিটিউশনের পার্ট 5 হচ্ছে এম্পাওয়ার সুপ্রিম কোর্টস ইন্ডিপেন্ডেন্স পাওয়ার অ্যান্ড প্রসিডিওর। Was the Interstate Council. This is a constitutional body enhanced by cooperation between center and state, but does not directly settle legal dispute. ঠিক আছে, ইলেকশন কমিশন, it is a constitutional body, এটাও একটা সেপারেট কনস্টিটিউশনাল বডি, রেসপন্সিবল ফর কন্ডাক্টিং ইলেকশন অ্যান্ড মেকিং ডিসিশন অন রিলেটেড ম্যাটার্স। আর্টিকেল 324 থেকে 329 হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন। এখন হচ্ছে শ্রী গণেশ কুমার took charge as the 26th Chief Election Commissioner of India on 19 February 2025. Finance Commission কি? It recommends the distribution of taxes. Finance Commission কি করে? It recommends the distribution of taxes between center and state. এই যে ট্যাক্স কালেক্ট হচ্ছে, এটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেন্টার আর স্টেটের মধ্যে, সেইটা কে দেখে? না সেইটা দেখে হচ্ছে আমার ফিনান্স কমিশন। ঠিক আছে, এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেন, বলছে হিউম্যান ডেভেলপমেন্ট এমফেসিস enlarging pupil choice by improving health, education and income. Which global organization publish the Human Development Index? তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, এটা কে পাবলিশ করে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করে কে? আমার কে হবে এটা? অপশন হয়ে যাবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটাকে যাবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। ঠিক আছে, কি বলছে? না
The United Nations Development Programme UNDP published the Human Development Index HDI. The HDI is a composite index that measures a country's achievements in the key dimensions of human development, health, education, and standard of living. এবার হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিসেন্টলি রিলিজ করা হয়েছে 2025 জুন 2025 এটা তো ভারতের র্যাঙ্ক কত, এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 130, 193টা কান্ট্রির মধ্যে। খুবই খারাপ অবস্থা। এবার দেখো অপশন আমাদের দুটো জিনিস আছে, এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। একটা হচ্ছে আমার কি না ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর একটা কি আমার ওয়ার্ল্ড ব্যাংক। হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে এস্টাবলিশ করা হয় না 1944 সালে। কোথায়? ব্রিটন উডস কনফারেন্সে। ঠিক আছে, 1945 সাল থেকে এটা অপারেশনাল হয় বা চালু হয়। এটার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার ইউএসএ। 190টা দেশের মেম্বার। কারেন্ট ম্যানেজিং ডিরেক্টরকে ক্রিস্টেলিনা জর্জিয়েভা। ঠিক আছে, প্রাইমারি অবজেক্টিভস, এটার মেন কাজ কি? এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর মেন কাজ কি না টু প্রোভাইডেড এ প্ল্যাটফর্ম ফর কান্ট্রিজ টু ডিসকাস কারেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল ইস্যু। কারেন্সি এবং ফিনান্সিয়াল ইস্যু বা অর্থনৈতিক যে ইস্যু বা সমস্যাগুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আইএমএফ এর মেন কাজ। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউশন অ্যাট that provides loans, এটা কি করে লোন প্রোভাইড করে, গ্রান্ট করে অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু ডেভেলপ কান্ট্রিকে ডেভেলপ হতে সেগুলো হেল্প করে। ঠিক আছে, কিন্তু এখানে আইএমএফ কি করে? আইএমএফ ফোকাস অন ইকোনমিক স্টেবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফোকাস অন লং টার্ম ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডিউকেশন, মানে হচ্ছে দরিদ্রতা কমাতে এবং লং টার্ম ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্য করে। এটা 1944 সালে স্থাপন করা হয়। এটাও কোথায় হয়েছিল? এটা হয় ব্রিটন উডস কনফারেন্সে। এটাও সেম হয়েছিল, সেম অ্যাজ আইএমএফ এর মতন। এটা 1946 সাল থেকে শুরু করে। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএসএ। এটার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএসএ। এটার 189 মেম্বার কান্ট্রি আছে। ঠিক আছে, কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা। আর এটার মোটো কি? ওয়ার্ল্ড ব্যাংকের মোটো হচ্ছে ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি। ঠিক আছে, থিঙ্ক মানে আইএমএফ কে যদি আমরা ফায়ার ফাইটার বলে ধরি, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কি আমার না আর্কিটেক্ট। ঠিক আছে, তাহলে আইএমএফ কি রুসেস দ্য হোয়েন দ্য কান্ট্রি ইকোনমিক বার্নিং ডাউন, মানে কি আইএমএফ হচ্ছে তোমার যখন কোনো দেশের অর্থনৈতিক পুড়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, আর্থিক সংকট এসছে, তখন কি হেল্প করে? তখন আগুন নেভাতে আমার কি না ফায়ার ফাইটার বা অগ্নি নির্বাপক আমার হেল্প করে। তো আইএমএফ হচ্ছে সেই অগ্নি নির্বাপকের মধ্যে, যখন কোনো দেশের অর্থনৈতিক সংকট আছে তখন হেল্প করা হচ্ছে আমার আইএমএফ। আর বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক কি করে না দীর্ঘমেয়াদী শক্তিশালী ভিত্তি বা স্কুল, রাস্তাঘাট, হাসপাতাল এসব তৈরি করতে, যাতে দেশটির বৃদ্ধি এবং সমৃদ্ধি হতে পারে, এতে সাহায্য করে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখবো। বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট ইজ কনসিডার এ নিয়ার রিরাইট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড মেড চেঞ্জেস অফ দ্য প্রিম্বেল শিডিউল 7 অ্যান্ড 53 আর্টিকেলস। কোন সংশোধনী সংবিধান প্রায় পুনর্লিখন বলে বিবেচিত হয় এবং প্রস্তাবনা তফসিল 7 এবং 53 অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে? কোনটার মাধ্যমে? না 42nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976 সালে। 47 অ্যামেন্ডমেন্ট 76 সালে। এটাতে এগুলো চেঞ্জ হয়েছিল। কি কি হয়েছিল এর মধ্যে না 42তম সংবিধান সংশোধনী কি হয়েছিল? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধন বা মিনি সংবিধান একে বলা হয়। ঠিক আছে, এ নামে পরিচিত, কারণ এর মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। এই সংশোধনটি প্রস্তাবনা, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা আছে, ঠিক আছে, এটা 7ম তফসিল এবং 53টি অনুচ্ছেদ সহ সংবিধানের প্রায় সব অংশেই পরিবর্তন করেছিল। ঠিক আছে, দ্য মেন চেঞ্জেস ইন দিস অ্যামেন্ডমেন্ট, মানে এই যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 42তম সংবিধান সংশোধন হয়েছিল, এর মধ্যে মেন জিনিসগুলো কি ছিল? দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, ওয়ার্ড যেমন হচ্ছে আমার সোশ্যালিস্ট, ঠিক আছে, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এইগুলো হচ্ছে আমার অ্যাড করা হয়েছিল। 7th শিডিউলে অ্যাড করা হয়েছিল। তারপরে হচ্ছে আমার কি ফান্ডামেন্টাল ডিউটিস, 10টা নিউ ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাডেড ফর সিটিজেন্স পার্ট 7-এ, এগুলো অ্যাড করা হয়েছিল। আর কি রিডাকশন অফ দ্য পাওয়ার অফ জুডিশিয়ারি, হচ্ছে জুডিশিয়ারির পাওয়ার কম করা হয়েছিল। এবার দেখো এরপরে কি বলেছে না 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলা হয়েছে? 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট was essentially gave the president more power to declare emergencies and governors issue ordinance। ঠিক আছে, 1975 সালের সংশোধনী মূলত রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার এবং গভর্নরদের অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয়। ঠিক আছে, এবার 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলেছে না 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 what passed to repeal many of the stringent provisions of the 42nd Amendment Act।
বলছে ৪৪তম সংশোধনী ৪২তম সংশোধনীতে অনেক কঠোর বিধান বাতিল করার জন্য ৪২তম সংশোধনের যে বিধানগুলি হয়েছিল তার মধ্যে কিছুকে বাদ করার জন্য পাস করা হয়েছিল। এটি সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে আইনি অধিকারে রূপান্তরিত করে। এটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি ৪৪তম সংশোধনী কি করে না, সম্পত্তির অধিকার, ঠিক আছে, কি রাইট টু প্রপার্টি, এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে একটা লিগ্যাল রাইটে ট্রান্সফার করে, ঠিক আছে। তারপরে বলেছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 হয়েছিল। এটা ইন্ট্রোডিউস রাইট টু এডুকেশন অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21A, ঠিক আছে। আর কি করেছিল, এনসুয়ারিং ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল দ্য চিলড্রেন বিটুইন এজ 6 to 14। 86তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল না, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ধারা 21 অনুযায়ী। আর 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করে, ঠিক আছে। এবার আমরা যাব 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, পাবলিক হেলথ প্রোগ্রাম এনহ্যান্স অ্যাক্সেস টু লাইফ সেভিং ইন interventions and services, which scheme aim to provide free health coverage to 50 crore beneficiaries in India। এটা কি হয়ে যাবে, উজ্জ্বলা যোজনা, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, পিএম কিষান, আয়ুষ্মান ভারত। অ্যান্সার হয়ে যাবে আমার কি, আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতটা কি না, আয়ুষ্মান ভারত যোজনা PMJYJ, দিস স্কিম প্রোভাইড দ্য হেলথ কভারেজ আপ টু 5 লাখ পার ফ্যামিলি। কি মানে পার ফ্যামিলি 5 লাখ করে পাবে, মানে থাকবে ইয়ার সেকেন্ডারি and tertiary care hospital to cover 10.74 crore poor and vulnerable families, which is approximately 50 crore beneficiaries। আয়ুষ্মান ভারত এই প্রকল্পটি 10.78 কোটিরও বেশি দরিদ্র ঝুঁকিপূর্ণ পরিবারকে, যা প্রায় 50 কোটি সুবিধাভোগী, মাধ্যমিক ও উচ্চতর চিকিৎসা সেবার জন্য প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা করে বিনামূল্যে দেওয়া হবে। পিএম কিষাণ যোজনায় কি হয়েছিল না, প্রত্যেকটা কৃষককে 6,000 টাকা করে দেওয়া হবে। আর 2,000 রুপিয়া মানে 2,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক 3 মাস পর পর বা 4 মাস পর পর, 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, ঠিক আছে। আর যে NRHM বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এটা 2005 সালে এসেছিল, কি জন্য না, ইমপ্রুভ হেলথ কেয়ার ইন রুরাল এরিয়াজ। উজ্জ্বলা যোজনা কি জন্য, উজ্জ্বলা যোজনা লঞ্চ টু প্রোভাইড ক্লিন ক্লিন কুকিং ফুয়েল বা এলপিজি টু ওমেন ইন বিলো পভার্টি লাইন হাউস হোল্ডস ইন ইন্ডিয়া। মানে বিপিএল কার্ড হোল্ডার যারা আছে তাদের ঘরে ঘরে মানে হচ্ছে ফ্রি গ্যাস দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনা স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে। পরের কোশ্চেন দেখবো, পরের কোশ্চেন কি বলেছে না, স্যান্ড ডিউনস দ্যাট ফর্ম লং রিজিড প্যারালাল টু দ্য কোস্ট লাইনের সঙ্গে প্যারালাল মানে আর দ্য মোস্ট কমন। এটা কি হয়ে যাবে না, উপকূল রেখার সমান্তরালে দীর্ঘ যে শৈলশিরা তৈরি করে এমন বালির ঢিলা সব থেকে বেশি দেখা যায় কোথায় দেখা যায় না, এটা হয়ে যাবে অ্যালং দ্য লো সেডিমেন্টারি কোস্ট, ঠিক আছে, লো সেডিমেন্টারি কোস্ট বা নিম্ন পাললিক উপকূলীয় বরাবর। বলছে sand dunes that form long rigid parallel to the coastline are most common low sedimentary coast along the low sedimentary coast because these area provided the ideal condition for dune formation and development, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাবান্ডান্ট, এগুলো কিসের জন্য হয় এবার, অ্যাবান্ডান্ট স্যান্ড সাপ্লাই, লো সেডিমেন্টারি কোস্ট হ্যাভ এক্সটেন্সিভ জেন্টলি স্লোপিং because with the plentiful supply of the fine of medium sand often derived from river sedimentary or erosion of sedimentary rocks, প্রচুর পরিমাণে বালি সরবরাহ নিম্ন পাললিক উপকূলে বিস্তৃত মৃদু ঢালু সৈকত তৈরি করে, যেখানে প্রচুর পরিমাণে সূক্ষ্ম থেকে মাঝারি বালির সরবরাহ রয়েছে, যা প্রায়শই নদীর পলি বা পাললিক শিলার ক্ষয় থেকে উদ্ভূত হয়। Suitable wind condition, this coast typically experience consistent onshore winds that transport the sand inland. তারপর কি gentle slope and low wave energy। এই যে how are sand dunes formed, এরকম ভাবে form, এদিক থেকে হাওয়া দিচ্ছে তো বালির কণাগুলো এসে এসে এরকম জায়গায় জমা হচ্ছে। Formation, a dune is dune ki, a dune is a mode of sands formed by the wind usually along the desert or beach. Dunes form when winds blow sand into a shelter and behind an obstacle। বালির ঢিবি হলো মরুভূমি বা সমুদ্র সৈকতের ধারে বাতাসের দ্বারা গঠিত বালির ঢিবি। বাতাসের আঘাতকে বালি যখন কোনো আশ্রয়স্থলে প্রবেশ করে তখন বালির ঢিবি তৈরি হয়।
পরের কোশ্চেন কি বলেছে, ঘর্ষণ বলের দিক কি? হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স? মানে হচ্ছে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে, এটা একটা প্লেন, আমি এইবার যদি এইদিকে টানি, তাহলে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? বস্তুর ওয়েট সেইটা সবসময় কোন দিকে কাজ করবে? সেটা সবসময় নিচের দিকে কাজ করবে। আর ঘর্ষণ বল যেটা, ঘর্ষণ বল বা এটাকে আমরা ফ্রিকশন ফোর্স বলি। ফ্রিকশন ফোর্সটা সবসময় আমার, যে এইদিকে যদি আমি বল প্রয়োগ করি, ঠিক আছে, বা এদিকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে অপোজিট দিকে সবসময় আমার এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যালং দ্য নর্মাল অফ দ্য কন্ডিশন পারপেন্ডিকুলার টু দ্য মোশন, গতির সঙ্গে লম্বভাবে কি কাজ করছে আমার? না ওয়েট, বস্তুর ওজনটা। আর প্রকৃত বলের দিকের সামনে সমানুপাতিক হবে না পৃষ্ঠের স্বাভাবিক বরাবর। এটা আমার অ্যান্সার হয়ে যাবে অ্যালং দ্য নর্মাল অফ দ্য কন্টাক্ট সারফেস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স অ্যালং দ্য নর্মাল অফ দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ এ, এক মিনিট, তাহলে এটা আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপোজিট দ্য ডিরেকশন অফ দ্য রিলেটিভ মোশন, আপেক্ষিক গতির দিকের বিপরীতে কাজ করে। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে কি, অপশন 2। ঠিক আছে, এই যে দেখে নাও এটা, এদিকে ফ্রিকশন, আমার মোশন যদি এদিকে হয়, মোশন যদি আমার, এই যে মোশন যদি আমার এদিকে হয়, তাহলে যে এদিকে আমি ফোর্স বল প্রয়োগ করছি, ফ্রিকশন সবসময় আমার অপোজিট দিকে হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলেছে, দিস ফ্রিডম ফাইটার ডিড নট শেয়ার গান্ধীজি's ideal of অহিংসা অ্যান্ড সত্যাগ্রহ, এগুলো ফলো করেনি। ইন 1941 হি লেফট হিজ ক্যালকাটার হোম ছেড়ে সিঙ্গাপুর ভায়া জার্মানি অ্যান্ড রেজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, দ্য লিডার ইন দ্য কোশ্চেন ইজ, একে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্মেশন করেছিল সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, পরের কোশ্চেন কি অ্যান্সার দিয়ে যাবে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য পোস্ট অফ দ্য গভর্নর গভর্নর ইন্ডিয়া যে গভর্নর রয়েছে রাজ্যের, সেগুলো কোন পোস্টগুলোর সঙ্গে সম্পর্কিত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার আর্টিকেল 153। আর্টিকেল 74 কি বলছে? আর্টিকেল 74 বলছে যে কাউন্সিল রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য, রাষ্ট্রপতিকে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদের সাথে কাজ করে। মন্ত্রী পরিষদের সঙ্গে আর্টিকেল 63 কি বলছে, যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। এখন ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, আর্টিকেল 112 কি বলছে, না অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলছে কি, না কেন্দ্রীয় সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি, সাধারণ বাজেটের নামে পরিচিত, এটা বাজেট হবে সেইটা বলছে আর্টিকেল 112। আর্টিকেল 153 কি বলছে, স্টেট দ্য দেয়ার শ্যাল বি গভর্নর অফ ইচ স্টেট। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু অ্যাক্সেস প্রোগ্রাম ফাইলস অ্যান্ড সেটিং ইন উইন্ডোজ 7? উইন্ডোজ 7 এ কি ব্যবহার হয়? এটার অ্যান্সার হয়ে যাবে কি, না স্টার্ট বাটন। ঠিক আছে, the start button is the main gateway in Windows 7 used to access programs, file and setting. When click it opens the start menu, which provides a comprehensive list of all the installed programs via all program options like common file location, like document, picture and computer folder on the drive, and access the system setting through the control panel. ঠিক আছে, এই যে এখানে এই যে কম্পিউটার স্ক্রিনে উইন্ডোজ 7 এবার হচ্ছে বিভিন্ন পার্টগুলো তোমরা দেখে নাও। এই যে আইকন, এগুলো ডেস্কটপ, এই যে স্টার্ট বাটন, এই যে হচ্ছে যে স্টার্ট বাটন, এবার হচ্ছে কুইক লঞ্চ টুলবার, টাস্ক বাটন এরিয়া, হচ্ছে নোটিফিকেশন এরিয়া, এগুলো হচ্ছে নোটিফিকেশন এরিয়া। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে, ওয়েট ফার্মিং ইজ লিস্ট লাইকলি টু বি ফাউন্ড অ্যামং হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট? ওয়েট ফার্মিং কোথায় হয়? যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই সব জায়গাগুলোতে আমার কি হয়, ওয়েট ফার্মিং হয়। আর প্রচুর পরিমাণে বৃষ্টি কোথায় হয়? যেমন আসামের দিকে, নর্থ ইস্টার্ন স্টেটগুলোর দিকে মোটামুটি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সেজন্য এই জায়গাগুলোতে বেশি কি হয়, ওয়েট ফার্মিং হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আসাম, মণিপুর, ত্রিপুরা, এগুলো নর্থ ইস্টার্ন স্টেট, এইগুলোতে হয়, কিন্তু হরিয়ানাতে অতটা পরিমাণে বৃষ্টি হয় না। সেই জন্য হরিয়ানাতে আমার কি ওয়েট ফার্মিং করা অতটা ইজি না। সেই জন্য এখানে আমার অ্যান্সার পেয়ে যাবে, সঠিক অ্যান্সার পেয়ে যাবে হরিয়ানা। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যানসিয়েস্ট ইন্ডিয়ান টেক্সট অন ড্রামাটো ড্রামাটার্জি অ্যান্ড থিয়েটার? তো এই নিয়ে যে বইটা আছে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট, সেটা কি হয়ে যাবে, না এটা হয়ে যাবে আমার নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই যে
নাট্যশাস্ত্র হলো নাট্যবিদ্যা, থিয়েটার, সঙ্গীত এবং নৃত্যের উপর নিবেদিত একটি বিস্তৃত এবং ভিত্তিগত প্রাচীন ভারতীয় গ্রন্থ। ঋষি ভরতমুনির প্রতি কৃতজ্ঞ। এটি একটি বিশ্বকোষীয় রচনা যা মঞ্চ নকশা, অভিনয় কৌশল, পোশাক, মেকআপ এবং রসতত্ত্ব সহ পরিবেশন শিল্পের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে। এর ব্যাপক প্রকৃতি এবং আধ্যাত্মিক তাৎপর্যের কারণে এটি কখনো কখনো পঞ্চম বেদও বলা হয় এইটিকে, নাট্যশাস্ত্রকে। ঠিক আছে? আর অর্থশাস্ত্র কি? অর্থশাস্ত্র হচ্ছে ancient text authored by কৌটিল্য বা চাণক্য is the primary focus on the, এটা হচ্ছে মেন যদি পরিচালনা, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশলের উপর দৃষ্টি নিবদ্ধ করে লেখা। এটি নাট্যজাত বা থিয়েটারের সঙ্গে সম্পর্কিত নয়। মনুস্মৃতি কি? মনুস্মৃতি অলসো নোন অ্যাজ লজ অফ মনু, মনুর আইন নামে পরিচিত। এটি হিন্দু ধর্মের একটি প্রাচীন আইনি গ্রন্থ যা সামাজিক আচরণ, কর্তব্য এবং আইনকে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে? আর ঋগ্বেদে কি? ঋগ্বেদে হচ্ছে এই ৪ টি বেদের মধ্যে প্রাচীনতম হচ্ছে ঋগ্বেদ। এটি বিভিন্ন দেবতার উদ্দেশ্য নিবেদিত পবিত্র উম শাস্ত্র এবং দার্শনিক অন্তর্দৃষ্টির একটি সংগ্রহ। ঋগ্বেদ থেকে পাঠের মতন উপাদানগুলি হলো নাট্যশাস্ত্রে অন্তর্ভুক্ত করা হলো। এটি একটি ধর্মীয় গ্রন্থ এবং থিয়েটারের জন্য কোনো ম্যানুয়াল নয়। তারপরে প্রশ্ন কি বলেছে? দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ডায়মন্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ। এটা কত? তো এটা আমার অ্যান্সার হচ্ছে 24.4 ডিগ্রি। মুখস্থ করে নেবে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে ডায়মন্ডের কত? না 24.4 ডিগ্রি। এবার এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি সেইটা তোমাদের বোঝাবো। ঠিক আছে? তা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জানতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে কি রিফ্রাকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট কি? একটা হয় রিফ্লেকশন অফ লাইট, আমি কোনো লাইট ফেলছি, সেই লাইটটা যেমন একটা এখানে আছে দর্পণ একটা বা কিছু, এইখানে আমি একটা লাইট ফেলছি, তো সেই লাইটটা আবার ফিরে চলে আসছে বা রিফ্লেক্ট হচ্ছে, এটা হচ্ছে রিফ্লেক্ট। এইবার হচ্ছে এখানে আমার কি বলেছে না রিফ্লেকশন, এটা হচ্ছে রিফ্লেকশন হয়ে গেল। রিফ্লেকশন, রিফ্লেকশনটা কি? না রিফ্লেকশনটা হচ্ছে তোমার, reflection is the bending of wave such as light or sound wave as it passes from one medium to another। ঠিক আছে? মিডিয়াম মানে কি? যেমন ধরো আমি যদি বলি না, দেখো জল আছে আর জলের উপরে কি আছে? আমাদের বাতাস আছে। ঠিক আছে? তো বাতাস একটা মাধ্যম আর বাতাস থেকে জল আছে একটা কি? জল একটা হচ্ছে মাধ্যম। ধরো এটাকে আমি যদি ধরে নিচ্ছি, এটা ধরো আমরা ধরে নিচ্ছি কি রিভার একটা। ঠিক আছে? এটাকে আমরা ধরে নিচ্ছি কি রিভার। ঠিক আছে? আর এখানটা আমার কি এয়ার। তাই তো? এবার যখন আমি এখানে আমি দাঁড়িয়ে আছি, তখন এইখান থেকে কথা বলছি। সেই কথাটা কি হচ্ছে? উম জলের নিচে বা এখানে যদি শুনতে যায়, আওয়াজটা, আমার শব্দটা যদি এরকমভাবে যায়, তাহলে কি হবে? এই একটা মাধ্যম এয়ার, আর এই একটা মাধ্যম কি আমার হচ্ছে এটা রিভার। তাহলে এটা দুটো মাধ্যম হয়ে গেল। তাহলে কি বলছে রিফ্রাকশন অফ লাইট কি বলছে? বেন্ডিং অফ ওয়েভ। যেমন এই যে আলোটা এরকমভাবে দেখো একটা রশ্মি রয়েছে ইনসিডেন্ট রে, এইটা যে এই রশ্মিটা এরকমভাবে এলো, এই রশ্মিটা কি বলছে? বেন্ডিং অফ ওয়েভ। এটা আসার দরকার ছিল কেমন ভাবে? এরকম ভাবে তো আসার দরকার ছিল, এরকম ভাবে আসার দরকার ছিল। কিন্তু এই মাধ্যমে আসার সময় এইটা যেদিকে আসার কথা সেদিকে না এসে তার থেকে কিছুটা বেঁকে গেছে। বেঁকে গিয়ে এই লাইন বরাবর এসছে। ঠিক আছে? এটাকেই বলছে রিফ্রাকশন। such light source wave as it passes from one medium to another। তাহলে একটা মাধ্যম থেকে এটা যদি এয়ার থেকে এয়ারেই যেত তাহলে এই বেন্ডিংটা হতো না, সোজাই চলে যেত। কিন্তু যেহেতু এটা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে এসছে, ঠিক আছে? এই যেমন এই মাধ্যমটা থেকে এই মাধ্যমে এসে সেই জন্য সোজা আসার পরিবর্তে এটা কিছুটা, এই যে নর্মাল লাইন আছে এটা, এই নর্মাল লাইনের কিছুটা ধারে চলে এসছে বা কাছে চলে এসছে। তাহলে এটা কি বলছে? রিফ্রাকশন ইজ দ্য বেন্ডিং অফ ওয়েভ সাচ এস লাইট সাউন্ড ওয়েভ অ্যাজ ইট passes from one medium to another medium। এখান থেকে হচ্ছে বিজ্ঞানী স্নেল তার একটা ল দিয়েছে। এই স্নেল লটা কি? দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে মানে হচ্ছে এই যে দেখো ইনসিডেন্ট আলোটা ইনসিডেন্ট হচ্ছে, তো এই যে নর্মালের সঙ্গে যে কোণটা করছে, এই কোণটা কি? আই কোণ। আর এই যে তোমার হচ্ছে এখানে কোণটা নর্মালের সঙ্গে এই যে একটা ইনসিডেন্ট রে মানে যেটা পড়ছে আপতন রশ্মি, আর এই যে রিফ্লেক্টেড রে, এই রিফ্লেক্টেড রে নরমালের সঙ্গে যে কোণটা করছে, কোণ আর এই দুটোর অনুপাত কি বলছে? স্নেলের সূত্র কি বলছে? না সাইন, অফ কোণ আই বাই সাইন অফ কোণ আর, এইটা সমান কি বলছে আমার? কনস্ট্যান্ট। বুঝতে পারলে? এটাই হচ্ছে আমার স্নেলের সূত্র। এবার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আসি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি?
A critical angle defined as the angle of incidence of a denser medium, denser medium for which the angle of refraction is rarer medium is exactly 90 degree. This phenomena is key concept of the optics and is essential for the আন্ডারস্ট্যান্ডিং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা কি না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে আমার কি না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টিআইআর। ঠিক আছে, তো এই দুটো জিনিস সম্বন্ধে তোমাদের বলবো। এবার দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি। ঠিক আছে, দেখো আমরা ধরে নিচ্ছি, না সরি, এই যে আমি এইটা ধরে নিচ্ছি না একটা মাধ্যম। ঠিক আছে, আহ, এইটা আমি ধরে নিচ্ছি একটা মাধ্যম ওয়ান, আর এটাকে আমি ধরে নিচ্ছি কি মাধ্যম টু। তাহলে এটা হচ্ছে আমার মাধ্যম ওয়ান, এটা হচ্ছে আমার মাধ্যম টু। এটাকে আমি ধরে নিচ্ছি কি আমার নর্মাল, এটা কি হচ্ছে আমার নর্মাল। ঠিক আছে, এইবার যখন আমি ধরো এটা তো নর্মাল, তো যখন আমি কোনো একটা আলোকে এরকম ভাবে ফেলছি, দাঁড়াও এক মিনিট, হুম, কোনো আলোকে যখন এরকম ভাবে ফেলছি, ঠিক আছে, এরকম ভাবে যাচ্ছে, তখন এই যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটা কি আই, আমার ইনসিডেন্ট রে, তাই তো। তো এই আইটার জন্য এখান থেকে কত হচ্ছে আলোটা, আমরা কি পড়েছিলাম, স্নেলের ল কি পড়েছিলাম, না যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কোনো আলো যাবে, তখন সেটা কি হয়ে যাবে, একটা মাধ্যম থেকে কোনো অন্য একটা মাধ্যমে যাওয়ার সময় সেখানে কিছুটা নর্মাল থেকে এটা যাওয়ার কথা ছিল এইখান দিয়ে, কিন্তু এখান থেকে না গিয়ে কি হবে, এটা কিছুটা বেঁকে যাবে, তাই তো, কিছুটা বেঁকে যাবে। বুঝতে পারলে? এইবার আমরা এইটাকে যদি আইটাকে এই, এটা তাহলে আমার কি হয়ে গেল, আই, এটা কোণ, এটা হয়ে গেল আর, এটা ইনসিডেন্ট কোণ, এটা হচ্ছে রিফ্লেক্টেড কোণ। ঠিক আছে, এবার এই আইটাকে আমরা যত বাড়াবো, এই আরটাও আমার ততটা বাড়তে থাকবে। আমি ধরো আইটা এইখানে চেয়ে দিলাম, আমরা এইখান দিয়ে দিলাম, তাহলে আমার এটাও কি হয়ে যাবে, এটাও আমার কিছুটা একটু সরে চলে এলো এদিকে। ঠিক আছে, আমি এটাকে আরেকটু সরিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এরকম ভাবে আস্তে 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 থেকে এটা সমান হয়ে যাবে। এইটা সমান হয়ে যাওয়া মানে কি, এইখানের আমার এই পুরো অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, না 90 ডিগ্রি। তাহলে হচ্ছে আমার কি, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, এইটার যে মানের জন্য এর যে মানের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 90 ডিগ্রি হবে, তো সেই অ্যাঙ্গেলটাকেই আমরা কি বলবো, না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটাকে আমরা কি বলবো, না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল আইসি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি বড় অ্যাঙ্গেলে আমরা ফেলি আলো, তো এই অ্যাঙ্গেলে মানে হচ্ছে এইখান থেকে এতটা, মানে বুঝতে পারছো তো, এই অ্যাঙ্গেলটাতে যদি আমরা ফেলি আলোটাকে, তাহলে কি হয়ে যাবে, এইটা সেই মাধ্যমেই ঘুরে চলে আসবে, এই মাধ্যমেই ঘুরে চলে আসবে, মানে এই কোণটা কত 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে, তখন এই অ্যাঙ্গেল আর, সরি, এই অ্যাঙ্গেল আর আমার কি হয়ে যাবে, এই আর বড় হয়ে যাবে 90 ডিগ্রির থেকে। সেক্ষেত্রে আমরা সেই ফেনোমেনাটাকে বলবো কি, আয়ের আয়ের যে মানের জন্য, এই আয়ের যে মানের জন্য আমার আর কোন আর এর মান কি হয়ে যাবে, 90 ডিগ্রির থেকে বড় হয়ে যাবে, তো সেই কোণটাকে সেই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। বুঝতে পারলে কনসেপ্টটা? তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, তারপরে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট কি, এগুলো বুঝতে পারলে? ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো পরের ভিডিওতে আবার কি আমরা অন্য একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা আমরা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।